নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত, এবং আমাদের আজকের শীর্ষক আদালতের রায়ে জুনিয়র ডাক্তার আর সোশ্যাল মিডিয়াতে তোলা সব প্রশ্নের উত্তর আছে। ধন্যবাদ মাননীয় বিচারক অনির্বাণ দাসকে। 172 পাতার এই রায়ে সেই 8 আগস্ট থেকে প্রত্যেকটা গুজবের, প্রত্যেকটা মিথ্যের জবাব আছে। প্রত্যেকটা প্রশ্ন, যা এখনো হতাশ কেউ কেউ ভাসিয়ে দিচ্ছেন, কেউ কেউ সেটা নিয়েই বসে আছেন, সেটাই বলে যাচ্ছেন, একই কথাই বলে যাচ্ছেন, একই যুক্তি দিয়ে যাচ্ছেন, সুযোগ পেলেই তার উত্তর আছে, তার উত্তর আছে। তারা যে সুযোগ পেলেই যে প্রশ্নগুলোকে ছুড়ে দিচ্ছেন তার উত্তর আছে এই বিচারকের এই রায়ে, প্রত্যেকটার উত্তর। কোন তথ্য প্রমাণের ভিত্তিতে বলা হচ্ছে সেটাও বলা আছে, কোন সাক্ষ্যের ভিত্তিতে বলা আছে তার প্রত্যেকটার জবাব আছে। উনি কেবল একটা ট্রায়াল শুনেছেন, সাক্ষ্য শুনেছেন, দেখেছেন অসংখ্য নথি আর সিজার লিস্টে থাকা অসংখ্য জিনিস, এক্সিবিটস, তাই নয়। তার ভিত্তিতে যে দলিল তিনি দিলেন, মানুষের সামনে যা রাখা আছে, তারপরেও যার মাথায় এই প্রশ্ন ঘুরবে বা ওই প্রশ্নগুলো ঘুরবে, ওই গুজবগুলো ঘুরবে, তাকে বলবো মাথার চিকিৎসা করান। অন্য কোনো উপায়ে আপনাদের সত্যিটা বোঝানো যাবে না। আসলে কি জানেন, এই মিথ্যের বিনির্বাণ, যা আমরা বহুবার বলেছি, বহুবার আলোচনা করেছি, এই যে একটা তৈরি করা মিথ্যা, একটা মিথ্যের বিনির্বাণ, একটা মিথ্যেকে ধীরে 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 তৈরি করে এটা বড় করা হয়, এটা খুব পুরনো জিনিস। কিন্তু এটার সঙ্গে একটা নতুন জিনিস যোগ হয়েছে, তা হচ্ছে এই বিনির্বাণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যেকে ঘিরে দুধারে দুটো বিশ্বাস তৈরি হয়। একধার এই মিথ্যেকে বিশ্বাস করে, একধার এই মিথ্যেকে বিশ্বাস করে না। বা আমি মিথ্যেও বলছি না, একধার কিছু জিনিসকে বিশ্বাস করছে, একধার কিছু জিনিসকে বিশ্বাস করছে না। এবার কোথাও যদি সে জানতে পারে যে না, এটা ঠিক নয়, তাহলে ও সে তার বিশ্বাসটা ছেড়ে অন্য ধারের বিশ্বাসটাকে ধরবে, অন্য ধারের বিশ্বাসের কাছে আসবে। কিন্তু সেটাও হচ্ছে না। আমি আর একটু বুঝিয়ে বলি, ব্যাপারটা বোধহয় পরিষ্কার করা গেল না। ধরুন আমি একজন বামপন্থী পরিবারের একটি ছেলে হিসেবে ছোটবেলা থেকে জেনেছি গান্ধী খুব বাজে, গান্ধী খুব খারাপ, গান্ধী কম্প্রেডর, গান্ধী দালাল ইংরেজদের, গান্ধীর সঙ্গে ইত্যাদি ইত্যাদি জেনেছি। এগুলো খুব সাধারণ বামপন্থী পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের বয়সী যারা আজকে, তারা এই ধারণা নিয়েই বড় হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যখন গান্ধী পড়তে বসলাম, তখন বুঝলাম যে এই মানুষটা এক অদ্ভুত মানুষ। এর 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 প্রতিটা লেখা, প্রতিটা দলিল এক অসম্ভব সত্যি কথা বলে, এবং ওনার দর্শন দিয়ে আজকের পৃথিবীকে দেখাটা অনেক সহজ, অনেক বোধগম্য হয়ে যায় ওনার দর্শন দিয়ে, যদি আমরা দেখতে চাই জিনিসগুলোকে। তো তার মানে আমি একটা সত্যি বিশ্বাস করতাম, আমি আমার তথ্য এবং জ্ঞানকে বাড়িয়ে আমি আর একটা তথ্যে উপনীত হলাম, আর একটা সত্যে উপনীত হলাম, এটাই স্বাভাবিক। কিন্তু ইদানিং যে জিনিসটা হচ্ছে, এই যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, সেই কনসেন্ট একবার তৈরি হয়ে গেলে ওধারে যাচ্ছে না, ও এধারে আসছে না, এটা একটা সাংঘাতিক ব্যাপার। মানে ধরুন আমি কিভাবে বলতে চাইছি, এই আরজি করের ক্ষেত্রে, এই খালি আরজি কর না, যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। আরজি করের ক্ষেত্রে কি হয়েছে, আরজি করের একধারে হচ্ছে চটিচাটা তল্পিবাহক, সরকারের দালাল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আর আরেক ধারে হচ্ছে বিপ্লবী, তারা তারা সুযোগ সন্ধানী, তারা যে কোনোভাবে ক্ষমতা চান, তারা বামপন্থী, তারা চাড্ডি, তারা ভাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তার মানে হচ্ছে যে ওধারে যাবে না, ও এধারে যাবে না, মধ্যিখানে সত্যি নিয়ে সত্যিটাকে খোঁজার কোনো চেষ্টা নেই, বা চেষ্টা হলেও মানে জানলেও এধারেও যেতে পারছে না, ও এধারেও যেতে পারছে না। এটা খুব সাংঘাতিক ব্যাপার। মানে একটা, ঠিক আছে, মিথ্যে বহু বলা হয়, কিন্তু মিথ্যে যখন ভেঙে যাচ্ছে, মিথগুলো যখন সরে যাচ্ছে, তখনও একজন বুদ্ধিমান মানুষ সেই মিথ্যেটাকেই আঁকড়ে পড়ে রয়েছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, যা আমরা এখন দেখতে পাচ্ছি। এই 172 পাতার দলিল, সেই সব চিল্লানোসোরাস মিডিয়া, সেই সব এগিয়ে রাখে পত্রিকা হাউসের যাবতীয় প্রতিবেদকদের জন্য একটা নির্মোহ সত্য, যারা এই মিথ্যের বিনির্মাণ করেছিলেন, যা বিচারক অনির্বাণ দাস ওই তার 172 পাতার রায়ে বলেছেন। মানে এক অদ্ভুত সত্যি বলেছেন, মানে একধারের সত্যি নয়। এখানে ওই আরজিকর কর্তৃপক্ষের যে গন্ডগোল, সেগুলোকেও চিহ্নিত করেছেন, পুলিশের যে গন্ডগোল, সেগুলোকেও চিহ্নিত করেছেন, বলেছেন যে হ্যাঁ, এর ফলে
রায় প্রমাণ লোপাট হয়নি বা এর ফলে রায়ে কোথাও বদল হবে না বা ঘটনা পরম্পরা আমাদের তদন্তের সূত্রগুলো আলাদা হয়ে যাবে না, কিন্তু এগুলো গাফিলতি, এগুলো ভুল, এগুলো অন্যায়, সেগুলোকেও চিহ্নিত করেছেন। এখন মুশকিল হচ্ছে যে একদল এটাকে দেখবেন না আর একদল অন্য জায়গাগুলোকেই কেবল দেখে যাবে। এইটা খুব গন্ডগোলের। আমরা দুটো নিয়েই কথা বলবো, আমাদের কোনো দায় নেই, কারোর প্রতি কোনো দায় নেই। আমরা পরিষ্কারভাবে এটাকে দেখে এই রায়টাকে নিয়ে একটু ডিসেক্ট করব। সবটা আজকেই বলে ফেলতে পারবো না। 172 পাতার রায় পুরোটা পড়েই উঠতে পারিনি এখনো পর্যন্ত, কিন্তু এই রায় হাতে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে ওই সমস্ত সেলিব্রিটিদের, ওই ডক্টর নন্দ, ডক্টর মাহাতো, ডক্টর হালদারদের, সাহস থাকে সামনে আসুন, আপনাদের সব প্রশ্নের উত্তর শিয়ালদহ নিয়ে, শিয়ালদহ নিম্ন আদালতের বিচারকের রায়ের মধ্যেই আছে। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে বিচারের রায় আপনার পছন্দ হয়নি, তো সে তো অনেকে চিংড়ি মাছ পছন্দ নয়, অনেকে ওলকপি খান না, অনেকের দীঘা তেমন ভালো লাগে না, অনেকেরই বঙ্কিম সাহিত্য ভালো লাগে না, অনেকের ফুলকপি খেলে গ্যাস হয়। সে তো ব্যক্তিগত ভালো লাগা বা না লাগা, পছন্দ না পছন্দ। কিন্তু যদি যুক্তি বুদ্ধির কথা বলতে চান তাহলে এই রায় প্রতিটা মিথ্যের জবাব এনে হাজির করেছে, যুক্তিবদ্ধ জবাব। ধরুন প্লেস অফ অকারেন্স, কোথায় হয়েছিল খুনটা, দর্শনের সেই ঘটনা ঘটেছিল কোথায়, কত রকমের তত্ত্ব। যারা বলছেন আরজি করে ঢুকে তৃণমূলীরা আসলে সেমিনার রুম চল বলেছিল সেই 14 তারিখ রাতে, রিক্লেম দ্য নাইট, মনে আছে? রাত দখল করার রাত্রিবেলায় ভেঙে গেল ব্যারিকেড, হু হু করে ঢুকে পড়লো বেশ কিছু লোকজন ওই আরজি করের মধ্যে, ভাঙচুর চালালো। সেদিন নাকি একজন চিৎকার করে মধ্যখানে শোনা গেছিল সেমিনার রুমে চল। আসলে তারা সেদিন সব প্রমাণ লোপাট করার তালে ছিল। প্রমাণ হচ্ছে গিয়ে ওই ভেলভেটের থলেতে রাখা স্বর্ণ মুদ্রা এধারে ওধারে পড়ে রয়েছে, ঝপঝপ ঝপঝপ করে তুলে নিয়ে লোপাট করে চলে যাবে, এরকম একটা থ্রিলিং একটা ছবি তৈরি করা হচ্ছিল। আবার সেই তারাই বলছেন আসলে ধর্ষণ আর খুন তো ওই সেমিনার রুমে হয়নি, বাইরে কোথাও হয়েছিল, মৃতদেহ তো ওইখানে এনে ডাম্প করে রাখা হয়েছে, ওখানে তো কিছুই হয়নি, আসল জায়গাটা তো কোনো তদন্তই হলো না। তাহলে কোন প্রমাণ লোপাটের কথা আগে বলছিলেন? একটা কনসিস্টেন্সি থাকবে তো। একবার বলছেন ওখানে প্রমাণ লোপাট করা হয়েছে, একবার বলছেন ওখানে ঘটনাই ঘটেনি। তো ঘটনা যদি ওইখানেই না ঘটে থাকে একটা হিন্টস দিন কোথায় ঘটেছে, আপনারা কিছু জানেন, মানে কিসের ভিত্তিতে এটা বলছেন। আমরা এইভাবে যুক্তিগুলো দিয়েছিলাম, আমরা এইভাবে বোঝার চেষ্টা করছিলাম যে না, ঘটনা তো ওইখানেই ঘটে। কিন্তু বিচারক এক অন্য জায়গা থেকে শুরুই করলেন, একটা অন্য মাত্রা দিলেন। তিনি প্রথমেই বোঝার চেষ্টা করছেন, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানার চেষ্টা করছেন এবং জানিয়েছেন যে ওই অভয়ার ডিউটি কোথায় ছিল, ডিউটি আওয়ার কতটা ছিল। অনেকেই 72 ঘন্টা, 48 ঘন্টা ইত্যাদি বলছিলেন, কিন্তু সেদিনের ডিউটি রস্টার থেকে যা আমরা জানতে পাচ্ছি, যা বের হয়েছে, তা হলো অভয়া সেদিন সকাল 9টার সময় ডিউটিতে এসেছিলেন, সকাল 9টায়। তারপরের দিন সন্ধ্যে 9টা পর্যন্ত তার ডিউটি ছিল, অর্থাৎ 9 তারিখে সন্ধ্যে 9টা পর্যন্ত তার ডিউটি ছিল, অর্থাৎ 36 ঘন্টার ডিউটি ছিল। এই 36 ঘন্টার ডিউটি করবেন, তারপরে হয়তো 2 দিন ছুটি, তারপরে আবার ডিউটিতে আসবেন, এরকম করে ওনাদের রস্টার সাজানো হয়, ওনারা নিজেরাই সাজান। অর্থাৎ সেদিন তিনি আসলে 12 ঘন্টার ডিউটির শেষে সেমিনার রুমে গিয়েছিলেন। 36 ঘন্টার পরে ক্লান্ত ইত্যাদি না, ওরকম না ব্যাপারটা। সকাল 9টায় এসেছেন, সারাদিন ডিউটি করেছেন, রাত্রিবেলায় ওখানে খাওয়া দাওয়া করে সেখানে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। তার বন্ধুরা বেরিয়ে গেলে তিনি ওই সেমিনার রুমে একটা মেকশিফট বিছানায় শুয়ে পড়েন। যে এখানে বলি সেটা হচ্ছে এই সেমিনার রুমটা শোয়ার জায়গা নয়, এখানে একটা গদি রাখা আছে, তার উপর একটা চাদর, ওই হাসপাতালের একটা চাদর যেখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ইত্যাদি, হ্যাঁ, যেটা যেরকম থাকে আর কি। এখানে উনি শুয়ে পড়ছেন। ওনার শোয়ার জায়গা নেই, হ্যাঁ ওনার শোয়ার জায়গা আছে। ওই আরজিকর কলেজ হোস্টেলেই ওনার একটা ঘরে পিজিটিরা 2 জন করে থাকেন, সেখানে একটা ঘর ওনার জন্য বরাদ্দ ছিল। উনি এবং ওনার রুম পার্টনার একজন ছিলেন, কিন্তু উনি ওখানে যেতেন না। উনি খুব কম, মানে বছরে বোধহয় 3-4 বার ওখানে গেছেন, এছাড়া ওখানে যাননি। ওটা ছিল, ওটা কিন্তু জায়গাটা কিন্তু ওনার রাখা ছিল। এবারে উনি ওইখানে দরকার হলে ওইখানে রেস্ট নিয়ে নিতেন। তো ওখানে উনি শুয়ে পড়লেন। এগুলো জানা যাচ্ছে কোথা থেকে? তার 3 জন বন্ধু, ডক্টর অর্ক সেন, ডক্টর সৌমিত্র রায়, ডক্টর শুভজিৎ সিংহকে জেরা করে, হ্যাঁ জেরা করা হয়েছিল। তাদের প্রত্যেককে, এই যে বলা হচ্ছে তাদের বন্ধুদের জেরা কেন করা হলো না, যারা রাত্রিবেলায় ছিল তাদেরকে কেন ডাকা হলো না, ডাকা হয়েছে, জেরা হয়েছে, সাক্ষ্য নেওয়া হয়েছে, সব করা হয়েছে। যারা তার সঙ্গে সেদিন রাত 1টা পর্যন্ত ছিলেন। একটা কথা রটনা হয়েছিল যে খাবারের পাত্রগুলো কোথায়, মানে রেস্তোরাঁ থেকে খাবার এলে তো পাত্র থাকবে,
তা নেই কেন? এখন আমাদের সৈকত বন্দ্যোপাধ্যায়, আমাদের বন্ধু গুরুচন্ডালী, তিনি ভালো বলেছেন যে সাংবাদিকদের জন্য পাত্রগুলো রেখে দেওয়াটা খুব জরুরি ছিল। বিচারক বলেছেন যে কি আমরা কি করি, আমরা একটা জায়গায় খেলাম খাবারের প্যাকেট, কেউ একজন ওই খাবারের প্যাকেটগুলো তুলে ওরা ডাস্টবিনে ফেলে দেয়, কে ডাস্টবিন ঘাটতে যাবে? বিচারক, এবং ডাস্টবিনে থাকবে সেটাই বা কে বলে দিচ্ছে? বিচারক বলছেন যদি এক্ষেত্রে বিষ বা ওরকম কিছুর সম্ভাবনা থাকতো তাহলে ওই পাত্রের ব্যাপারটা খুব জরুরি মনে হতো। তা নয় বলেই ওই পাত্রের ব্যাপারটা আমার কাছে, মানে ওনার কাছে প্রয়োজনীয় বলে মনে হয়নি। আর এটাও ভেবে দেখা দরকার যে তারা সবাই একই খাবার খেয়েছিল। ওই বন্ধুরা যারা সেদিন রাতে ডিউটিতে ছিল তাদেরকে জেরা করে এসব জানা গেছে। হ্যাঁ বলছি, আবার জেরা করা হয়েছিল। ওনাদের জেরার বয়ানে আমি সন্তুষ্ট, মানে উনি বলছেন আমি সন্তুষ্ট যে ওনারা কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না। এই সমস্ত সাক্ষ্য থেকে তিনি বলছেন যে এটা প্রমাণিত যে সেদিন অভয়াকে সেদিন 2:50 পর্যন্ত ওই হলে জীবিত অবস্থাতেই দেখা গেছে, মানে মধ্যখানে আরেকজন গিয়েছিল, দেখা গেছে যে উনি ওখানে শুয়ে পড়েছেন। এরপর তাকে তার পরের দিন সকালে ডক্টর অর্ক সেন প্রথম মৃত অবস্থাতে দেখেন। তাকে ডক্টর সৌমিত্র রায় বলেছিলেন যে অভয়াকে মোবাইলে পাওয়া যাচ্ছে না, একবার খোঁজ করতে। যেহেতু ডক্টর অর্ক সেন তাকে শেষ ওই সেমিনার হলেই দেখেছিলেন, উনি ওখানে যান এবং গিয়ে জামা কাপড় অবিন্যস্ত অবস্থায় অভয়াকে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে বেরিয়ে আসেন। তিনি ডক্টর পূজা, ডক্টর প্রিয়া, ডক্টর ভেনিলা ইত্যাদিকে জানান। তারা গিয়ে ডিপার্টমেন্টাল হেড ডক্টর সুমিত দে তপাদারকে গিয়ে সেটা ইনফর্ম করেন। অর্থাৎ অভয়াকে শেষ রাত 2:30 পর্যন্ত ওই সেমিনার হলে জীবিত দেখা গিয়েছিল, আর সকালে মৃত দেখা গেল ওই সেমিনার হলেই। কাজেই এর মধ্যের সময়ে তিনি যদি হাসপাতাল ছেড়ে বের হতেন তাহলে আর কারোর না কারোর চোখে পড়লেও সিসিটিভিতে উনি ধরা পড়ে যেতেন। তিনি যদি বের হতেন, তাকে যদি ডেকে নিয়ে যাওয়া হতো তাহলে ওই সিসিটিভিতে দেখা যেত, বা উনি যদি নিজে বের হতেন তাহলে ওনার মোবাইল ফোনের টাওয়ারও সেই কথা বলছে না। কাজেই শেষ তাকে জীবিত দেখা গেছে ওই সেমিনার রুমে, মৃত অবস্থাতেও দেখা গেছে ওই সেমিনার রুমে। কাজেই প্লেস অফ অকারেন্স ওই সেমিনার রুম আর কোথাও নয় বলে বিচারক রায় দিচ্ছেন। পিরিয়ড। কজ অফ ডেথ 7 নম্বর বিষয়। কজ অফ ডেথ হচ্ছে 7 নম্বর বিষয় এই বিরাট রায়ের, যেখানে যে প্যারাগ্রাফে বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতেই লিখছেন, অ্যাজ পার দ্য এভিডেন্স অফ PW10, একজন সাক্ষী PW10, দ্য মাদার অফ দ্য ভিকটিম ওয়াজ প্রেজেন্ট ডিউরিং দ্য ইনকোয়েস্ট, বাট ফর অ্যান ইমোশনাল রিজন শি ওয়াজ সিটিং অ্যাট আ ডিস্টেন্স। বাইরে একটু দূরে বসেছিলেন, মানে ওই যে ঢুকতে দেওয়া হচ্ছিল না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আসলে সেই সময়ে সাবজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট চলছিল, যেখানে স্বাভাবিক কারণেই বাবা মাকে ঢুকতে দেওয়ার কথাও নয়। মানে তাদের আত্মজার ধর্ষিতা ক্ষতবিক্ষত দেহের মাপঝোঁক দেখতে কোন বাবা মাকে পাঠানো হবে? এবং বিচারক জানাচ্ছেন যে ওখানে সমস্ত ইনকোয়েস্ট প্রসিডিওর ভিডিও রেকর্ডিং করা হয়েছে। তিনি জানাচ্ছেন যে ওই অভয়ার 2 কলিগ ডক্টর দিয়াশিনী রায় এবং ডক্টর অন্তরা বর্মনের উপস্থিতিতে ইনকোয়েস্ট বা ময়নাতদন্ত চলছিল, এবং এই পর্যায়ে বিচারক প্রত্যেকটা ক্ষতের বর্ণনা দিয়েছেন। না কোথাও পেলভিক বোন ভাঙা, কলার বোন ভাঙা ইত্যাদি ছিল না। সেই থরথর করে কাঁপতে থাকা এক মহিলার টিভির বয়ান, হাড় ভাঙা আর পা চেরার সেই বর্ণনা এক প্রকাণ্ড মিথ্যে। মিডিয়ার সামনে নিজে অ্যাটেনশন সিকিং একজন মহিলা একটা প্রকাণ্ড মিথ্যে বলছিলেন, সেটা এই পর্যায়ে পরিষ্কার হয়ে গেল। এরপরে তিনি মৃত্যুর সময়ের বিষয়ে এক পরিষ্কার ধারণা দিয়েছেন। জানিয়েছেন যে ওই রাত্রির ওই যে সময় তাকে দেখা গিয়েছিল শেষ জীবিত, তারপর থেকে 4:45 5:15 নাগাদ এই ধর্ষণ আর খুন হয়েছে। এরপরে আসুন সিসিটিভির ফুটেজের ব্যাপারে। কি গুজব, কত মিথ্যে। কলকাতা পুলিশ নাকি সিবিআই কে সিসিটিভি ফুটেজ দেয়নি। সুপ্রিম কোর্টেও আমরা এইরকম ধরনের কথাবার্তা শুনেছি, কিন্তু রায় থেকে জানা যাচ্ছে 11টা, হ্যাঁ 11টা হার্ড ড্রাইভ আর 2টো পেন ড্রাইভ সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল, যেগুলোর প্রত্যেকটা, কোনোটা 2 TB কোনোটা 3 TB, প্রত্যেকটার ফোরেন্সিক তদন্ত হয়েছে। তার রিপোর্টে বলা হয়েছে কোনো রকম ফুটেজ ট্যাম্পারিং হয়নি। কোথাকার ফুটেজ? আরজি করের ফুটেজ আছে, আবার শিয়ালদার ওধারে যেখানে গিয়েছিল মানিকতলার ওখানে সেখানকার ফুটেজ আছে, সেখান থেকে আবার চেতলার ওখানে গেছে সেখানকার ফুটেজ আছে। সেই সমস্ত ফুটেজ একসঙ্গে দেওয়া হয়েছিল, আর একেবারে স্পেসিফিক ওই যে ঢোকা বেরোনো তার একটা পেন ড্রাইভে দেওয়া হয়েছিল। সেই ফুটেজে ওই হত্যার সময়ে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে সঞ্জয় রায় ছিলেন ওই সময়টার মধ্যে, আর 2জন ছিলেন
যে দুজন একবার ঢুকছেন একবার বেরিয়ে আসছেন, অর্থাৎ তাদের ওখানে স্টে ছিল না, তো ওনারা ওখানে থাকেননি, কাজে ওই দুজনকে কে সেটা জানারও দরকার হয়নি। তার কারণ হচ্ছে ওই দুজন ঢুকেছেন এবং দৃশ্যতই ঢুকে বেরিয়ে চলে এসেছেন। সঞ্জয় রায় কিন্তু ঢুকে চলে গেছেন, আধ ঘন্টা প্রায় সময় পরে বেরিয়েছেন। বাকি প্রত্যেকটা আনাগোনার তদন্ত সারাদিনের দেখা হয়েছে, তাদের গতিবিধিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং তারা ওই ধর্ষণ বা হত্যার সময়ও যাননি। এবং সঞ্জয় রায়কে তার ব্লুটুথ হেডফোন নিয়ে ঢুকতে দেখা গেছে এবং বেরোনোর সময় সেই ব্লুটুথ ছিল না যা পাওয়া গেছিল সেদিনকে সেমিনার রুমে। এবারে একটা গুজব শেষের দিকে এসে হাজির হলো যে সেন্ট্রাল ফোরেন্সিক ল্যাবরেটরির দুটো কথা বলেছে। এক, ওই সেমিনার হলে যেতে গেলে একটা ওয়ার্ডের মাঝখান দিয়ে যেতে হয়, তারপরে একটা নার্সিং ওয়ার্ক স্টেশন আছে, কাজে এর মধ্যে দিয়ে আননোটিস যাওয়াটা খুব সহজ নয়। একবার ব্যাপারটা বুঝিয়ে বলি কি রকম। আপনি ঢুকলেন, ঢোকার পরেই একটা ওয়ার্ড, ওয়ার্ড মানে দুধারে বিছানা আছে, রোগী শুয়ে আছে, মধ্যখান দিয়ে আপনাকে যেতে হবে। আচ্ছা, গেলেন, খানিকটা ধার দিয়ে আবার একটু একটু গা ঘেঁষে, দেওয়াল গা ঘেঁষে যেতে হবে। তারপরে গিয়ে ডান হাতে একটা জায়গায় নার্সিং স্টেশন, নার্সিং ওয়ার্ক স্টেশন, নার্সরা দাঁড়িয়ে আছেন, তারা ফোন করছেন বা তাদের খবর আসছে, তারা দৌড়চ্ছেন ওখান থেকে, যাতায়াত করছেন, খবর নিচ্ছেন ইত্যাদি। তারপরে দুধারে কিছু ঘর যেখানে ওই স্লিপ টেস্ট, স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি টেস্টগুলো, এটা চেস ডিপার্টমেন্ট, তো এই সমস্ত ব্যাপার হয়। তারও খানিকটা পরে হচ্ছে সেমিনার রুম। কাজেই কেউ যদি এদের দিয়ে আসেন তাহলে আননোটিসড হওয়াটা খুব সম্ভব নয়, খুব কঠিন ব্যাপার, খুব সহজ নয়। ইটস নট ইজিলি আননোটিসড চলে যাওয়াটা, সেটা সম্ভব নয়। তো সেটা সত্যিই তো সঞ্জয় রায় এই আরজিকর হাসপাতালে ওই রোগী যে সুরক্ষা কমিটি, কে সঞ্জয় রায়, এই যে রোগী সুরক্ষা কমিটি ইত্যাদি তৈরি হয় ওখানে, তারা কি করেন, রোগী আর ডাক্তার বা হাসপাতালের মধ্যে লিয়াজোর কাজ করেন। আসল কাজটা কি, পেশেন্ট পার্টি যখন ঝামেলা শুরু করে তারা ডাক্তার নার্সের মধ্যখানে এসে দাঁড়ান, হ্যাঁ, মেরে গাল লাল করে দেবো, তো এটা সামলানোর চেষ্টা করে। আর সেরকম ঝামেলা হলে ওনারা কেটে পড়েন আগে, এটা সেটাও আমরা জানি। তো যাই হোক, ওনারা মধ্যখানে একটা বাফার হিসেবে কাজ করেন, এটা এক নম্বর ব্যাপার। দু নম্বর হচ্ছে গিয়ে এরা খানিক টাকা নিয়ে, খানিক রেফারেন্সে একে ওকে তাকে ভর্তি করে দেওয়া, বেড পাইয়ে দেওয়া, এর স্যালাইনের বন্দোবস্ত করা, ওর একটুখানি ডাক্তার একটুখানি গিয়ে দেখুন ইত্যাদি, অপারেশন একটু তাড়াতাড়ি ইত্যাদি কাজ করে। কাজেই এই লোকটা, এই ছেলেটা ওখানে পরিচিত ছেলে, সবাইকে চেনে, মুখ চেনে। কাজে সে ওইখান দিয়ে বেরিয়ে গেলে কে কত নোটিস করবে, এটা পরিচিত লোক যাচ্ছে যাচ্ছে, অত নোটিস কেউ করেনি। আর এবং ব্যাপারটা মনে রাখতে হবে, রাত্রিবেলায় প্রায় কেউই জেগে নেই সেই সময়, একটু রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, খালি নজর রেখেছে যে কোনো পেশেন্টের বিরাট কিছু হয় কিনা, এবং সেটাও কতখানি রাখে আপনারাও জানেন, আমিও জানি। তো সেই সময় ও ওখান দিয়ে পার হচ্ছে। এবার যেটা ব্যাপার, যে ধরা কোথায় পড়েছে, ওই তার আগেই, ঢোকার আগে যে সিসিটিভি, সেখানে ধরা পড়েছে। এবার মজা হলো যে এই যুক্তিতেই, যেটা ওই সিএফএসএল রিপোর্টে বলছে যে এখান থেকে আননোটিস যাওয়াটা খুব সম্ভব নয়, খুব সহজ নয়, সেখানেই যদি আমি এই তত্ত্বটা বিশ্বাস করি যে বাইরে খুন করা হয়েছিল, তাকে এনে এখানে ফেলে দিয়ে যাওয়া হলো, তো বাইরে খুন করলে একটা ডেড বডি নিয়ে আসা কি খুব সহজ হবে? এটা কি সম্ভব? মানে সেটা তো আরো সম্ভব নয়, সেটা তো আরো বেশি, একজনকে দেখা যাবে কিভাবে আসছে, তাকে সেটাও তো সিসিটিভিতে নোটিসড হয়ে যাবে, এবং সেটাও তো এই মধ্যখানে দেখা যাবে যে কেন, কোথায় যাচ্ছে, একটা যদি ধরুন স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে কোথায় নিয়ে যাবে, ওয়ার্ড ছেড়ে নার্সিং স্টেশন ছেড়েও এগিয়ে যাচ্ছে, হবে সম্ভব? সেটা একেবারেই অসম্ভব। দ্বিতীয় যে বিষয় বলা হচ্ছে সেটা খুব ইন্টারেস্টিং, যে বিছানাতে নির্যাতিতাকে ধর্ষণ বা হত্যা করা হয়েছে সেখানে সেরকম কোনো স্ট্রাগলের চিহ্ন নেই। তো প্রথমটা জবাব তো সোজা, যে সঞ্জয় রায় আরজি করে রোগী সুরক্ষা ইত্যাদির জন্য যে কমিটিতে আছে তাতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে ছিলেন, কাজেই তিনি আরজি করে অত্যন্ত পরিচিত মুখ, তিনি অনায়াসেই ওখান দিয়ে যেতেই পারেন। কিন্তু যা সম্ভব না হয় তা হলো নির্যাতিতাকে বাইরে মেরে লাশ এই জায়গায় নিয়ে মধ্যে দিয়ে সেমিনার রুমে ফেলে আসে। কিন্তু ওই যে বিছানায় ধস্তাধস্তির চিহ্ন নেই বলে যে রিমার্ক, বা ডিফেন্স কাউন্সিলের যে বক্তব্য, ওখানে বিছানায় ধস্তাধস্তির চিহ্ন কেন নেই, আপনি একটা জিনিস খেয়াল করুন, যা যা এখানে খবরের কাগজে বলা হচ্ছে, যা যা এখানে গুজব ছড়ানো হচ্ছে, যা যা জুনিয়র ডাক্তারদের পয়েন্টে দেওয়া হচ্ছে, সেগুলো ওখানে ডিফেন্স কাউন্সিল সেগুলো নিয়ে লড়ে যাচ্ছেন।
তো সেটা নিয়ে বিচারক কি বলেছেন, অনির্বাণ দাস কি বলেছেন? In reply to this argument, I want to bring it to the kind notice of the learned counsel of the complainant that the team of CFSL had visited the said place on 14th August, that is 6 days after the date of commission of the offence. মানে উনি জানাচ্ছেন যে এই যে সিএফএসএল এর টিম তারা কবে এসেছিল, ঘটনা ঘটার 6 দিন পরে 14 তারিখে এসেছিল। আচ্ছা, ঘটনা ঘটার 6 দিন পরে আসলে কি সব উথাল পাতাল হয়ে যাবে? কেন হবে? উনি বলছেন, it appears from the evidence on the record that during this time several footprints were there in the said seminar room for the purpose of investigation. ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন টিম এসেছে, বিভিন্ন টিম এসে এই যে একটা বিরাট বিছানায় রক্ত পড়ে রয়েছে, সেই রক্ত বিছানা শুদ্ধ নিয়ে যাবে টেস্ট করার জন্য? তা তো হয় না, ওটাকে কাঁচি দিয়ে কেটে সেই অংশটাকে নিয়ে যাবে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। কাজে বহু লোক ঢুকেছে, বহু লোক এসছে, বহু লোক প্যাকেট করেছে, বিভিন্ন রকমের প্যাকেট করেছে, ছবি তুলেছে। এবারে the bedsheet, blankets and other materials available were collected by the forensic team of Kolkata Police and the same were seized accordingly on 9th of August 2024. 9 আগস্টে এগুলো সিজ করা হয়ে গেছে এবং সেগুলোকে নিয়ে রাখা হয়ে গেছে। এই যে একটা মজার কথা বলা হয়েছিল যে ওখানে হচ্ছে গিয়ে এই যে নিপল সোয়াব পাওয়া গেছিল, যেখানে মেয়েটির যে ডিএনএ, সেই ডিএনএর ম্যাক্সিমামটাই মানে অলমোস্ট 100% ম্যাচ করে গেছে সঞ্জয়ের সঙ্গে। কিছু কন্টামিনেশন ছিল, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এই যে ছিল, বলছে যে আমাকে লালবাজারে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করেছে এবং আমার মুখ দিয়ে সালাইভা, আমার মুখ দিয়ে লালা বার করে নিয়েছে এবং সেটা গিয়ে ওখানে মাখিয়ে দেওয়া হয়েছে। একবার ভেবে দেখুন, যারা এই মিথ্যেটা রটালেন, যারা এই যুক্তিটাকে বাজারে ছাড়লেন, তারা মাথাতেও রাখলেন না যে 9 তারিখ রাত্রিবেলায় সেই দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। ছেলেটাকে ধরাই হয়েছে 10 তারিখে। তাহলে তার স্যালাইভা কখন বেরোলো, সেখানে নিয়ে গিয়ে কি করে মেশানো হবে? এই এত মিথ্যে বলা হচ্ছে। তো ওখানে বলছেন যে স্যাম্পল কটন ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য ম্যাট্রেস অন দ্য সেম ডেট। ওইগুলো সব কালেক্ট করা হয়েছে। দ্য সেড বেডশিটস, blankets were sent to CFSL for forensic analysis. The first time view of the said seminar room after the incident came to our notice when photographs, exhibit number P47, 14টা ছবি যখন আমাদের সামনে আনা হলো, তখন আমরা প্রথমবার ওই সেমিনার রুমের ভেতরে কিরকম অবস্থা সেটা আমরা দেখতে পেলাম। were exhibited in this case. It is fact that the copies of the said photographs were not submitted to the learned counsel for the accused or the learned counsel for the complainant, as the face and the body parts of the victim were exposed. মানে মেয়েটির নগ্ন দেহ সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, সেই জন্য সেই ছবিগুলো সেখানে দেওয়া হয়নি। বাট দে গট দ্য স্কোপ টু এক্সামিন দ্য সেম অ্যাট দ্য টাইম অফ এভিডেন্স। এভিডেন্স যখন দেখানো হচ্ছিল তখন তারা এটা দেখতে পারতেন, দেখানো হয়েছে। ইফ উই এক্সামিন দ্য সেড ফটোগ্রাফ, যদি আমরা ওই ছবিগুলো দেখি কেয়ারফুলি, the said bed sheets on which the victim was sleeping, যে বিছানায় সেই মেয়েটি শুয়েছিল, victim শুয়েছিল, is itself an evidence show the marks of struggle. সেখানে স্ট্রাগলের যথেষ্ট চিহ্ন ছিল। অর্থাৎ এই যে 6 দিন পরে যারা এসছেন তারা বলছেন ওখানে স্ট্রাগলের চিহ্ন ছিল না, কিন্তু যে ফটোগ্রাফগুলো প্রথম নেওয়া হয়েছিল, ওহে অপগণ্ডের দল যারা ছড়িয়ে যাচ্ছেন এই মিথ্যেটা, গুজবগুলো, তারা শুনুন ভালো করে যে এই ছবিগুলো দেখলেই খুব পরিষ্কার হয়ে যাবে যে সেখানে একটা ধস্তাধস্তির ব্যাপার ছিল, ধস্তাধস্তিটা প্রমাণ হয়েছে। কাজেই বুঝতে পারছেন, প্রথম তোলা ছবিতে সেই ধস্তাধস্তির চিহ্ন ছিল স্বাভাবিকভাবেই। তারপরে প্রমাণ কালেক্ট করার জন্য টিম এসেছে এবং সেসব জায়গা থেকে খানিক বদলেছেও। বিচারক কিন্তু সেই সব ছবি দেখেছেন সেই ইনকোয়েস্টের সময় ভিডিও রেকর্ডিং, যেখানে তার রায় থেকে জানা যাচ্ছে একজন আয়া ওই ইনকোয়েস্টে সাহায্য করছিলেন, বাকি যারা ওই হলে ঢুকেছিলেন তারা যথেষ্ট দূরে ছিলেন। বিশাল রায়, আরো অনেক কিছু আছে, 172 পাতার রায়। বিশেষ করে ডিএনএ নিয়ে বিচারকের অবজারভেশন দুর্দান্ত, অনেকের গুজব আর সংশয়ের অনেক জবাব সেখানে আছে। কিন্তু তার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। আমি 172 পাতা পড়েই আজকে পুরোটা বলতে পারলাম না, খানিকটা বললাম, আগামীকাল পুরোটা বলবো। আগামীকাল এই রায়ের আরো কিছু অংশ নিয়ে হাজির হব। তো আপাতত এখানেই শেষ করছি, কিন্তু যেটা রোজ বলি সেটা হচ্ছে গিয়ে ভাবুন, ভাবাটা প্র্যাকটিস করুন, ভাবাটা জারি রাখুন। ভাবতে হবে, তার কারণ আমরা একরকম
গুজব আর কেবলমাত্র কিছু ছড়ানো তথ্য দিয়ে একটা মিথ্যের বিনির্মাণের ওপরে নিজেদের বিশ্বাস তৈরি করব না, এটা খুব দরকার। ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।